আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে। এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট 12টি সুপারিশমালা তুলে ধরা হয়েছে চিঠিতে। এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট 12টি সুপারিশ দিয়েছে এই চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও 2026 সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে। এতে আরো বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না। চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে, তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট: আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এখানে চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 25 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এরকম মোট 12টি সুপারিশ। আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন। একটি জিনিস পরিষ্কার যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে। বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে, ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনূস কিংবা ইউনূস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না। নির্বাচনটি করা তো সম্ভব হবেই না, 99% সম্ভব হবে না, কিন্তু 1% সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনূস, তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না। আজকে ডক্টর ইউনূস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার, যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে। ঠিক তেমনি ওই 1% সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনূস নির্বাচনটি করেই ফেলে, তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনূসের সরকার যেমন ঝুলন্ত সরকার, ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে। নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার, কেউ চাইবে না বলছি, কিন্তু কেউ কেউ চায়। এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে
তারা চায়, ডক্টর ইউনূস চায়। কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয়, তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে। আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ, যে ইমিডিয়েট পতন হয়েছে, পতন হয়ে ক্ষমতায়। সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে। বিশ্বের বিভিন্ন দেশ ইউনূসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে। এই চাপে চিরে চ্যাপ্টা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনূসের। অন্যদিকে 6টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে, খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো 12টি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চাপ, এত চাপ কেমনে সইবে? চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে। সেটি আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে। সম্মানিত দর্শক, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিলের ঘোষণা আসছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের যে অবস্থা, সেই প্রেক্ষাপটে শুধু তফসিল ঘোষণা করলেই কি নির্বাচন হয়ে যাবে? সরকার বদল হয়েছে গত বছর 5 আগস্ট, মানে 8 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এরপর প্রায় 15 মাস পার হতে চললেও দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি সবকিছুই এখনো নড়বড়ে। মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না ইউনূস সরকার আদৌ নির্বাচন দেবে বা নির্বাচন করতে পারবে। মানুষ মনে করছে সরকার কেবল আশার বাণী শুনিয়ে সময় পার করছে। এবার মনে হয় সেই পথ ধরলেন প্রধান নির্বাচন কমিশনারও। বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চাই। আমি জানি না এই চ্যালেঞ্জগুলো তার কাছে কিভাবে আছে, কয়টি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের তালিকাগুলো কি। বিশ্বাস করি একজন মেধাবী মানুষ, গুণী মানুষ, প্রবীণ মানুষ, তিনি জানেন চ্যালেঞ্জগুলো কি, কিন্তু আসলে কিভাবে মোকাবিলা করা যাবে এটি জানেন না বা পারবেন না বলেই আমার মনে হয়। আমি নাদান পাবলিক, আমার এটি মনে হচ্ছে। তার এসব কথা শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু বাস্তবতাটা কি? একই বক্তব্য তো আমরা আগেও শুনেছি নানান জায়গা থেকে। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক নেতা কি বলেছেন তারা? স্বাধীন কমিশন, নিরপেক্ষ প্রশাসন, সবার অংশগ্রহণ, মানে এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। কিন্তু এখনো তো বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের বাইরে। এটি বললেই আবার অনেকে গোস্বা করেন, মুখ কালো করেন। সরকার নিজের মুখেই বলছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। যে দেশে সবচেয়ে বড় দলই ভোটে নেই বা থাকবে না, সেই দেশে সুষ্ঠু নির্বাচন কথাটার মানে কি, এটা একটু বোঝা দরকার। গণতন্ত্রের নতুন সংজ্ঞা কি আসলে ম্যানুফ্যাকচার করবে এই সরকার? জনমতকে প্রভাবিত করার নয়া কি সংস্কার আনবে এই সরকার সামনের দিনগুলোতে? এগুলো জানতে মন চায়। কারণ মাঠের বাস্তবতা, অরাজকতা এবং ভয়ের যে বাতাস দেশব্যাপী, সেটি আগামী নির্বাচন সম্পর্কে আপনাদেরকে কি ধারণা দেয়? দৈনিক দেশ রূপান্তর আজ একটি প্রতিবেদন ছেপেছে। এর শিরোনাম হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি উদ্বেগজনক। এরকম সংবাদ গত বেশ কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। রূপান্তরের যে প্রতিবেদন, এতে বলা হয়েছে ঢাকা থেকে খুলনা, চট্টগ্রাম থেকে কক্সবাজার, যেদিকে তাকান কেবল বিশৃঙ্খলা। প্রতিদিন খুন, ছিনতাই, গুলির খবর, পুলিশের উপর হামলা পর্যন্ত হচ্ছে। এগুলো সব আমরা জানি, নতুন কথা কিছুই নয়। আইজিপি বাহরুল আলম বলেছেন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। বিনয়ের সঙ্গে জানতে চাই, কারা করছে? যারা করছে তাদের নিবৃত্ত করার দায়িত্বটা কার? সেখানে পুলিশ কি করছে? পুলিশের ভূমিকাটা কি? আমরা তো জানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীও মাঠে আছে, র্যাব আছে, বিজিবি আছে, আরো কত কি আছে, কিন্তু ফলাফলটা কি? গত বছর অভ্যুত্থানের পর লুট হওয়া
1350টির মতো আগ্নেয়াস্ত্র এবং 2.5 লাখের বেশি গুলি এখনো উদ্ধার হয়নি। এটি নিয়ে কথা বলাই হচ্ছে, অনেক মহল থেকে বলা হচ্ছে। ভাবুন, এই অস্ত্রগুলো এখন কার হাতে? নির্বাচনে এগুলোর ভূমিকা কি হতে পারে? মানে কিভাবে এগুলো ব্যবহৃত হবে, কারা করবে? পুলিশ বসে আছে এ কথা আমি বলছি না, কিন্তু পুলিশ পারছে না, এটাই সত্য। তবে পুলিশ সদর দপ্তরে একের পর এক বৈঠক কিন্তু হচ্ছে। এসব বৈঠকে বিশেষ নির্দেশনা জারি হচ্ছে, অপারেশন জোরদার করা হচ্ছে। এসব শুনতে ভালো লাগে, কিন্তু মাঠে এর প্রতিফলন কিন্তু নেই। তারপরে ওই যে পুলিশ আক্রান্ত হচ্ছে, তার মানে কি? যেখানে পুলিশই নিরাপদ না, সেখানে ভোটার কিভাবে নিরাপদে ভোট কেন্দ্রে যাবেন, কিভাবে ভোট দেবেন? আমার মনে প্রায়ই প্রশ্ন জাগে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আসল অগ্রাধিকারটা কি? একই সাথে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, ইউনূস সরকার আসলেই কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নাকি আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে বা চাপ কমাতে, দেশের মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকতে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েই সময় পার করছে? দেখুন, প্রতিদিন উপদেষ্টারা বলছেন, প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলছেন আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, ঐতিহাসিক নির্বাচন চাই। বলছেন নির্বাচন ঠেকাতে পারে এমন কোনো শক্তি নেই। গলায় জোর দিয়ে তারা কথাগুলো বলছেন। এই অতি কথনই আসলে অবিশ্বাসের জন্ম দিচ্ছে। কারণ বাস্তবে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের পরিস্থিতি, রাজনীতি, এমনকি কূটনীতি সবই কেন যেন মনে হয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আবার এক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান বা ভূমিকাও কিন্তু স্পষ্ট নয়। তারা মুখে বলছে বটে সর্বাত্মক সহযোগিতা করবে তারা নির্বাচনে, এমন কথা তো তারা অনেক বলেছে গত 14 মাসে 15 মাসে। তারা মব নিয়ন্ত্রণে অনেক হুঙ্কার দিয়েছে, এগুলো আমরা শুনেছি। কাজের কাজ কি হয়েছে? আইন শৃঙ্খলার প্রধান সোর্স যদি পুলিশকে ধরি, সেই পুলিশই তো এখনো নিজের মনোবল ফিরে পায়নি, এটি সরকারই স্বীকার করছে। তাহলে অনুকরণীয় নির্বাচনটা হবে কিভাবে? কে করবে? হাজার হাজার পুলিশ সদস্যকে বা আনসারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কি লাভ এই ট্রেনিং দিয়ে? এটা কি সেই রকম যে ওই লাখে লাখে মারে সৈন্য কাতারে কাতার সুমার করিয়া দেখে 72,000, এরকম কোনো কিচ্ছা রচিত হচ্ছে নাকি? আমার কিন্তু ভালো লাগছে না এই বিষয়গুলো। আসলে এসব সুন্দর সুন্দর কথা, প্রতিশ্রুতি শুনতে কিন্তু ভালো লাগে, বাস্তবে এর কোনো প্রস্তুতি চোখে পড়ে না। এছাড়া নির্বাচনের পথে রাজনৈতিক অস্থিরতা কি কম? ওই যে বললাম আওয়ামী লীগ নেই নির্বাচনে, কারণ সরকার বলেছে, সিইসিও বলেছেন বিচারাধীন দল নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির অবস্থা এখনো পরিষ্কার নয়, তারা নির্বাচন করবে কিনা, পারবে কিনা। জামাত, এনসিপি সহ আরো কোনো দল শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে পারে এমন একটা আশঙ্কাও কিন্তু আছে। আবার কোনো দল হয়তো চায় যে কোনোভাবে নির্বাচন বিলম্বিত হোক, কারণ তারা জানে ইউনূস যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা সুযোগ সুবিধার মধ্যে থাকবেন। এই অবস্থায় নির্বাচনী প্রতিযোগিতা আসলে হবে কার মধ্যে? নিরপেক্ষ নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরকারের প্রেসক্রিপশনেই চলছে, এটা সিইসি নিজেই পরোক্ষভাবে একাধিকবার স্বীকার করেছেন। তার বক্তব্যগুলো আছে, আপনারা স্ক্রল করলেই দেখতে পারবেন। তাহলে ভোটের নামে মানে আসলে কি একটা পূর্ব নির্ধারিত নাটক দেখতে যাচ্ছে দেশ? রাষ্ট্র যে দেশের নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে বসে আছে, তার সমাধান কি? এটি সমাধান না হলে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ পাবো? দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে কেবল খুলনায় গত 14 মাসে 38টা খুন হয়েছে। কক্সবাজারে প্রতিদিন গোলাগুলি হচ্ছে, চাঁদাবাজি চলছে, মাদক কারবার তো আছেই, সব একসাথে চলছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসবে না। কিন্তু সরকার ব্যস্ত কি নিয়ে? প্রচার, সফর, বিদেশি ডেলিগেশন এবং বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম নিয়ে, আর ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে। এই অবস্থায় নির্বাচন মানে কি আরেকটা সংঘাতের সূচনা নয়? তফসিল ঘোষণা আর নিরাপদ নির্বাচন, এই দুইয়ের মাঝে এখনো এক বিশাল দূরত্ব। তাই বিনয়ের সঙ্গে জানতে চাইছি, তফসিল ঘোষণা করলেই কি অনুকরণীয় বা ঐতিহাসিক নির্বাচনের পূর্বশর্ত পূরণ হয়ে যায়?
ক্যালেন্ডারে কোনো তারিখ লিখলেই কি সেটা একটি ঐতিহাসিক, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী সমাদৃত নির্বাচনের নিশ্চয়তা দেয়? এমন কি জাদু আছে আসলে ইউনূস সরকারের হাতে? প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার সম্ভাব্য সময় বলেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সঙ্গে জানতে চাই, সেই তারিখে ভোটটা হবে তো? ভোটাররা যাবেন তো ভোট কেন্দ্রে? পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো? সেনাবাহিনী থাকবে তো মাঠে এবং কার্যকর ভূমিকা রাখবে তো? গতকাল জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজধানীর মানিক মিয়ায় যে দৃশ্য দেখলাম, যা যা ঘটলো, 300 আসনের নির্বাচনের চাপ কি আসলে নিতে পারবে জাহাঙ্গীর আলম চৌধুরীর বাহিনী কিংবা জেনারেল ওয়াকারের বাহিনী? মানুষ জানতে চায়, নির্বাচনের উপযোগী মাঠ আসলে কবে নিশ্চিত হবে? লেভেল প্লেইং ফিল্ড কি আদৌ হবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এনসিপি কি নির্বাচনে অংশ নেবে? সার্বিক নিরাপত্তা পরিস্থিতির চিত্র বা অবস্থা কি দাঁড়াবে? লুটের অস্ত্র বাইরে রেখে শান্তির পরিবেশ নিশ্চিত করতে পারবে এই সরকার? পলাতক জঙ্গিদেরই বা কিভাবে ফিক্স করবে সরকার? এরকম অসংখ্য প্রশ্ন, অসংখ্য যদি, অসংখ্য কিন্তু জড়িয়ে আছে আগামী নির্বাচনের সঙ্গে। এই প্রশ্নগুলোর উত্তর অজানা থাকলে বা সন্তোষজনক জবাব না পেলে, কাঙ্ক্ষিত পরিস্থিতি নিশ্চিত না হলে যতই তফসিল ঘোষণা করা হোক না কেন, তা কিন্তু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেবে না, বরং নতুন করে নতুন কোনো অনিশ্চয়তার সূচনা করবে। দুঃখিত, ছোট মুখে বড় কথা বলে ফেললাম, পারলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।